আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর অ্যাসিড যদি কমে যায় তাহলে আমরা কি কি ধরনের রোগে আক্রান্ত হই বা আমাদের শরীরে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের কারণে বিভিন্ন ধরনের সিমটম আসে, কিন্তু আমরা হয়তো এটা কোরিলেট বা মিলাতে পারি না যে এটা স্টমাক অ্যাসিড কমের কারণে হয়েছে। তো প্রথম যে সমস্যাটা বলবো সেটা হার্ট বার্ন বা অ্যাসিড রিফ্লাক্স। শুনতে অবাক লাগলেও এটা সত্য যে আমরা অনেকে মনে করি অ্যাসিড মনে হয় বেড়ে গিয়েছে, এজন্য অ্যাসিড মনে হয় আমাদের স্টমাক থেকে খাদ্যনালী দিয়ে মানে বুক জ্বালাপোড়া করছে। বিষয়টা আসলে এরকম না। আমাদের স্টমাক হচ্ছে অনেক হাই অ্যাসিড থাকে, অর্থাৎ লোহা পর্যন্ত গলে যাওয়ার মতো অ্যাসিড সৃষ্টিকর্তা দিয়েছে। কিন্তু যদি আমরা আমাদের রং লাইফস্টাইল, রং ডায়েট বা রং মেডিকেশন, অর্থাৎ আমরা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছি, অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাচ্ছি, বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ খাচ্ছি, বা হাই কার্বোহাইড্রেট রিফাইন্ড ফুড খাচ্ছি, স্ট্রেসফুল লাইফ লিড করছি, ঠিকমতো ঘুমাচ্ছি না, বা সুগার কন্টেনিং খাবারগুলো বেশি খাচ্ছি, তাহলে আমাদের অ্যাসিড কিন্তু কমে যায়। এবং অ্যাসিড কমে গেলে উপরে যে স্ফিংটারটা থাকে খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে যে ভালভটা থাকে সেটা কিন্তু ওপেন থাকে। তো ওপেন থাকলে তখন কিন্তু খাবারের যে অ্যাসিড বা গ্যাসগুলো থাকে সেগুলো কিন্তু উপরের দিকে রিফ্লাক্স হয়। এটাই কিন্তু মেইন কারণ। কিন্তু এই জায়গাটা আমরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করি। আমরা মনে করি হয়তো অ্যাসিড বেড়ে গিয়েছে, এই জন্য বুক জ্বালাপোড়া করছে। তো এটা সমাধান, যখনই আমরা অ্যাসিডটাকে রিস্টোর করি by lifestyle changes, by giving some important medication like betaine hydrochloride, apple cider vinegar, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই যখন স্টমাক পর্যাপ্ত অ্যাসিড পেয়ে যায় তখন কিন্তু ভালভ ক্লোজ হয়ে যায়, আপনার বুক জ্বালাপোড়া ওকে হয়ে যায়। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তো এই জায়গাটা আপনারা সতর্ক থাকবেন যে অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্নের একটা অন্যতম কারণ হচ্ছে লো স্টমাক অ্যাসিড বা স্টমাক অ্যাসিড কমে যাওয়া। তো এটা অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলে আপনারা শিওর হবেন। দ্বিতীয়ত একটা বিষয় হয়তো আমরা মিলাতে পারি না, মুখে বাজে গন্ধ খাবার পর। তো এটা অবশ্যই দাঁতের কারণে হতে পারে, অথবা আপনার জিহ্বার কোনো প্রবলেমের কারণে, বা ডেন্টাল প্লাগ, বা এটা মুখে গাম ইনফেকশন, সেটা ডেন্টিস্টকে চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় দাঁতের কোনো ইনফেকশন নাই, দাঁতের কোনো সমস্যা নাই, তারপরেও মুখে বাজে গন্ধ। এটা হয় আমাদের স্টমাক অ্যাসিড কমে যাওয়ার কারণে, ডাইজেশন ঠিকমতো হয় না, এই জন্য ফুডগুলো পুট্রিফিকশন আর ফার্মেন্টেশন হয়ে একটা ব্যাড স্মেল তৈরি করে এবং স্ফিংটার ওপেন থাকার কারণে এই গন্ধটা চলে আসে। তো এটা যখন হবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর যে বিষয়টা, অনেক সময় আমাদের টয়লেটের সাথে আমরা যা খাচ্ছি সেটা কিন্তু ডাইজেশন না হয়ে পায়খানার সাথে বা স্টুলের সাথে বেরিয়ে আসছে। এটা কিন্তু আমরা মিলাতে পারি না যে এটা স্টমাক অ্যাসিড কমের কারণে হয়েছে। তো স্টমাক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্টমাক অ্যাসিড যদি আপ টু মার্ক না থাকে, অর্থাৎ পিএইচ যদি 0.8 থেকে 1.5 or 2 এরকম যদি না থাকে, তাহলে কিন্তু অন্যান্য যে এনজাইমগুলো যেমন পেপসিন অ্যাক্টিভেট হয় না, এবং পিত্তথলি থেকে ঠিকমতো পিত্ত রিলিজ হয় না, লিভার থেকে ঠিকমতো পিত্ত আসে না, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আসে না, অর্থাৎ এটা সিনক্রোনাইজেশন। একটা সমস্যা হলে পরবর্তী ধাপগুলোতে এটা একটার পর একটা রিলেটেড। তো এখন যদি আমার স্টমাক অ্যাসিড কম থাকে তাহলে এই অংশগুলো, এই জুসগুলো, প্যানক্রিয়াটিক জুস, লিভারের জুস, পিত্তথলির জুস, এগুলো ঠিকমতো আসবে না, যে কারণে খাবার হজম প্রক্রিয়াটা ঠিকমতো হবে না, ব্যাঘাত ঘটবে। সেজন্য খাবারগুলো ঠিকমতো ডাইজেশন না হয়ে দেখা যাচ্ছে আমরা হয়তো শাক খেলাম, শাকটা আনডাইজেস্টেড পড়ে যাচ্ছে, মাংস খাচ্ছি, কিছু মাংস যাচ্ছে, ডাল খাচ্ছি, ডাল চলে যাচ্ছে, বিভিন্ন খাবারগুলো টয়লেটের সাথে দেখা যাচ্ছে। তাহলে এই জায়গায় বুঝতে হবে হজম শক্তি দুর্বল, এবং হজম শক্তি দুর্বলের অন্যতম কারণ তার অ্যাসিড কমে যাওয়া বা এনজাইম ঠিকমতো অ্যাক্টিভেট না হওয়া। এই জায়গাটা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সিবু বা স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। সেটা কি জিনিস? এটা হচ্ছে আমরা আমাদের যে খাবার খাই সেই খাবারগুলোর সাথে অনেক ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে। এই জন্য সৃষ্টিকর্তা আমাদের অ্যাসিড দিয়েছেন, যে অ্যাসিডের কারণে এই ব্যাকটেরিয়াগুলোকে কিল হয়ে যায়, মারা যায়। কিন্তু যদি আমাদের অ্যাসিড কম থাকে তাহলে এগুলো এসকেপ করে পরের অংশ অর্থাৎ ডিউডিনাম থেকে জেজুনাম আইলামে চলে যায়, এবং সেখানে এরা সংখ্যা বৃদ্ধি করে, এবং অনেক বেশি সংখ্যা বৃদ্ধি করার কারণে এরা তখন খাবারগুলোকে ফার্মেন্টেড করে ফেলে, এবং আমাদের একটা ব্লোটিং, পেট ভার, পেট মোচড়ানো, আমাশয়ের মতো অবস্থা, এবং অনেক সময় বেশি ইনফেকশন হলে ডিসেন্ট্রি অর্থাৎ পায়খানার সাথে রক্ত যাওয়া, এই সমস্যাগুলো হয়। তো এইটার ডেফিনেটলি এটাকে ঠিক করতে গেলে উপর থেকে ঠিক করতে হবে, অর্থাৎ খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে অ্যাসিড ঠিক রাখার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, এবং এনজাইমগুলো যেন অ্যাক্টিভেট থাকে সেই বিষয়টা আমরা যেন ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের শরীর অনেক সময় রক্তশূন্যতা দেখা দেয়। অর্থাৎ আয়রন ঘাটতি হলে আমরা জানি রক্তশূন্যতা হয়, অথবা ভিটামিন B12 এর ঘাটতি হলে রক্তশূন্যতা হয়। তো এই দুইটার কিন্তু শরীরে অ্যাবজর্ব করতে গেলে স্টমাক অ্যাসিড কিন্তু স্ট্রং থাকতে হয়। অ্যাসিড যদি স্ট্রং না থাকে তাহলে আপনার আয়রন এবং ভিটামিন B12 অ্যাবজর্ব হবে না। এছাড়া আমাদের যে ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম, এটা শরীরে অ্যাবজর্ব করতে গেলে সুন্দর একটা মানে স্ট্রং একটা অ্যাসিড লাগবে। তো ক্যালসিয়াম যদি সঠিকভাবে অ্যাবজর্ব না হয় বা প্রপার অ্যাবজর্ব না হয়, তাহলে কি হবে, হাড় ক্ষয়ের রোগগুলো আমরা অনেক বয়স্ক মহিলাদের পাই বা বয়স্ক মানুষদের পাই, এখন অবশ্য ইয়াং মানুষদেরও পাওয়া যাচ্ছে যে তাদের হাড় ক্ষয়ের রোগগুলো দেখা যাচ্ছে। তো এবং তারা দেখা যাচ্ছে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েছে, দীর্ঘদিন এই স্ট্রেসফুল লাইফ লিড করেছে, দীর্ঘদিন অত রং ফুড খেয়েছে, এই কারণে তার শরীরে ক্যালসিয়ামগুলো অ্যাবজর্ব হচ্ছে না। কারণ অ্যাবজর্ব করার জন্য তো পরিবেশটা দিতে হবে, সেই পরিবেশটা কিন্তু যদি অ্যাসিড আমাদের ঠিক মতো না থাকে তাহলে কিন্তু অ্যাবজর্ব হবে না। আমি খাচ্ছি ক্যালসিয়াম কন্টেনিং খাবার খাচ্ছি, কিন্তু শরীরে ক্যালসিয়ামটা লাগছে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একই অবস্থা, জিঙ্কের ক্ষেত্রে একই অবস্থা, কোবাল্ট, হ্যাঁ। তো এই মিনারেলসগুলো প্রত্যেকটাই, জিঙ্কের ঘাটতি যদি হয় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, কোবাল্ট কম হলে, আমার বোরন কম হলে আমাদের জয়েন্টগুলো খুব দুর্বল থাকবে। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকে যে ভিডিওতে আমি যে মেসেজগুলো দিলাম সেটা হচ্ছে এই লক্ষণগুলো আপনারা মাথায় রাখবেন, এবং এই লক্ষণগুলোর বিহাইন্ড দ্য কারণ, আমরা ফাংশনাল মেডিসিন ডাক্তার হিসেবে অলওয়েজ আমরা ট্রাই টু ফাইন্ড আউট দ্য রুট কজ অফ দ্য ক্রনিক ডিজিজ। অর্থাৎ আমরা সিমটম না, সিমটমের পিছনে বিহাইন্ডে যে কারণগুলো আছে সেই কারণগুলো যতক্ষণ আপনি ফাইন্ড আউট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার রোগের গভীরে প্রবেশ করতে পারবেন না এবং এখান থেকে পরিত্রাণ পাবেন না। তো যাক, আমাদের ভিডিওগুলো সচেতনতামূলক ভিডিও এবং আপনাদের সচেতন করা এবং আপনাদের সার্বিকভাবে আপনাদেরকে রোগ মুক্তির জন্য আমরা ভিডিওগুলো করে থাকি, এবং আই থিঙ্ক এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ। এবং এই মেসেজগুলো আপনারা যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মাঝে যত বেশি সার্কুলেট করবেন তত তারা উপকৃত হবে। এবং সঠিক লাইফস্টাইল চেঞ্জ করুন, সঠিক জীবনযাপন করুন এবং আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।